হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সেকেন্ড মডিউলটা আমরা শিখব। তো ফার্স্ট মডিউলে কী হয়েছে সেটা একটু রিক্যাপ আমি বলে দিই। তো ফার্স্ট মডিউলে আমরা শিখেছি যে বেসিক ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে ডিফারেন্স কী, ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি সেই ব্যাপারে আমরা ডিসকাস করেছি। আমি পার্থপ্রতিম হাজরা, আই এম হ্যাভিং 17 years of experience in digital marketing field and currently I am working at Webers of Solutions as a digital marketing manager. সো আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এর যে সেকেন্ড মডিউল সেটা নিয়ে আমরা স্টার্ট করব। আমরা চলে যাই স্ক্রিনে। তো ওখান থেকে আমরা একটা টপিক নিয়ে সিলেক্ট করব আর সেটা নিয়ে আমি ডেসক্রিপটিভ ওয়েতে আপনাদের বোঝাবো। সো স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে যে এখানে আছে অন পেজ এসইও চেকলিস্ট। চেকলিস্ট কি? সো গুগলকে যখন গুগলের জন্য যে এসইও আমরা স্টার্ট করি, সেই স্টার্টিং পয়েন্টে আমাদের ওয়েবসাইটের অন পেজ বা ওয়েবসাইটের পেজেস, প্রত্যেকটা পেজেসকে অপটিমাইজ করতে হয়। তো সেই অপটিমাইজেশনের নামই হচ্ছে এই অন পেজ এসইও। তো এটাকে একটা আগে গো থ্রু করতে হয় যে সেই চেকলিস্ট অনুযায়ী যে প্যারামিটারগুলোকে আমাদের সলভ করতে হয় বা সেগুলোকে আমাদের মেনটেন করতে হয়, সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের দিয়ে স্টার্ট হয়। সো ফার্স্ট পয়েন্ট হয়েছে কিওয়ার্ড অপটিমাইজেশন। সাপোজ আমার কোনো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটকে আমি আনলিমিটেড নাম্বার অফ কিওয়ার্ডস দিয়ে আমি টার্গেট করতে পারি না, বা গুগলে আমি যদি র্যাঙ্কিং চাই তো আমাকে সিলেক্টিভ নাম্বার অফ কিওয়ার্ডস নিয়ে চলতে হবে প্রথমে। যে আমি সাপোজ ধরে নিলাম যে একটা ওয়েবসাইটের জন্য আমি 10টা কিওয়ার্ড চুজ করলাম। তো সেই 10টা কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড একটা পেজে আমাকে ওখানে টার্গেট করতে হবে। কোথায়? থ্রু আউট দ্য কন্টেন্ট। সাপোজ কন্টেন্ট আমি যদি একটা খুলি যে কোনো ওয়েবসাইট, আমি খুলে নিলাম ওয়েবার্স ওয়েব একাডেমির ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি মাউস ওভার করি তো এখানে দেখাচ্ছে যে বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা ওয়েবার্স ওয়েব একাডেমি, অ্যান্ড এটা হোম পেজ। তো হোম পেজের এই যে টাইটেলটা আমরা দিয়েছি, এখান থেকে কিওয়ার্ড চলে আসতে কী পারে, কী না আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা, বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে দুটো কিওয়ার্ডকে আমি একসাথে কভার আপ করতে পারি আমার হোম পেজেই। এবার আমি যদি এটা ভিউ সোর্স করি, হ্যাঁ, এই ভিউ সোর্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেলটা আছে। তো এইটা আমাদের ব্যাকএন্ড থেকে গিয়ে আমাদের ঠিক করতে হবে। এবার এটা যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে আমরা নিজেরাই করে ফেলতে পারি, বা যদি ডেভেলপার্স থাকে কোনো কোম্পানিতে তো সেই ডেভেলপার্সকে দিয়ে আমরা এটা মডিফাই করাতে পারি। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয় আদার দ্যান ওয়ার্ডপ্রেস, তো সেক্ষেত্রে আমাদের ডেভেলপারের হেল্প নিতেই হবে। তো আমরা এখানে কি করতে পারি না, একটা চেকলিস্ট আমরা বানিয়ে নিতে পারি আগে, যে একটা পেজের জন্য কী টাইটেল হবে, কী ডেসক্রিপশন হবে, সেগুলো আমরা সেট করে ডেভেলপারকে পাঠিয়ে দিতে পারি। ডেভেলপার ওখান থেকে অ্যাকর্ডিংলি ওটা আপডেট করে দেবে। বোঝা গেল তাহলে ফার্স্ট মডেলের ফার্স্ট পয়েন্টটা, যে কিওয়ার্ড অপটিমাইজেশন। এখানে কি বলছে, আইডেন্টিফাই ওয়ান প্রাইমারি কিওয়ার্ড পার পেজ। তো এখানে আমরা দুটো আমরা কিওয়ার্ডকে টার্গেট করতে পারছি, কিন্তু প্রাইমারিলি আমরা ধরে নিলাম যে এটা একটাই টার্গেট কিওয়ার্ড, যেটা হচ্ছে আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা। সেকেন্ড পয়েন্ট কি, অ্যাড দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন আ টাইটেল ট্যাগ। তো এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ, যে বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা। তো এই কিওয়ার্ডটা যখন আমরা টার্গেট করছি তাহলে এই কিওয়ার্ডটাকে এখানে টাইটেলে রাখতেই হবে। কেন রাখতে হবে না, গুগলের যে অ্যালগরিদম আছে তাকে স্যাটিসফাই করার জন্য। কারণ গুগলের ক্রলার বা বট যখন ওখানে ভিজিট করবে, ওর ডেটাবেস থেকে সার্চ করে পেলো, সেই সার্চের রেজাল্ট এগেনস্টে আমাদের পেজটা হয়তো তার ডেটাবেসে পেলো, সেই পেজ থেকে এবার যখন ওর বট এখান থেকে সার্চ করতে করতে ঢুকবে ফ্রম দ্য টপ অফ দ্য পেজেস, তো সেক্ষেত্রে ওরা দেখতে পাবে যে টাইটেলটা কি না, এই টপিকটা বা এর যে পেজটা আছে, কন্টেন্ট যে থিমটা আছে, সেটা ইজ রিলেটেড টু দ্য আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা। এই জন্য আমরা এটাকে ইউজ করছি। নেক্সট পয়েন্ট, অ্যাড দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য H1 ট্যাগ। এখানে আমরা এই প্রাইমারি কিওয়ার্ড যেটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এখানে আমরা একটু টুইক করেছি বা একটু চেঞ্জেস করেছি, কিন্তু আমরা এটা একও রাখতে পারতাম। কিন্তু আমরা যেহেতু এটা হোম পেজে দেখাচ্ছি, সেই জন্য হোম পেজে অলওয়েজ আমরা পার্টিকুলার কিওয়ার্ডকে একদম ডিরেক্টলি H1 ট্যাগে আমরা ফেলতে পারি না, বা অনেক সময় সেই স্কোপও থাকে না। তো এখানে যে স্কোপটা আছে সেই বেসিসে আমরা লিখেছি যে প্রিমিয়ার আইটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইন কলকাতা। তো অনেকটাই কনটেন্ট এখানে ম্যাচিং করছে আমার টার্গেট যে কিওয়ার্ড আছে তার সাথে। এখানে শুধু ট্রেনিং যেটা টার্মটা আছে সেটা এখানে মিসিং আছে, বাট দ্য কিওয়ার্ড থিম এটা কিন্তু ম্যাচ করছে উইথ মাই টাইটেল। দ্য থার্ড পয়েন্ট, ইউজ সিমেন্টিক অর রিলেটেবল কিওয়ার্ডস
ন্যাচারালি থ্রু আউট দ্য কন্টেন্ট অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং কি? কিওয়ার্ড স্টাফিং হচ্ছে ডেলিবারেটলি যখন আমরা কোনো কন্টেন্টের ভেতর কোনো কিওয়ার্ডকে পুশ করি, যেখানে হয়তো আমার কন্টেন্টটার সাথে যে কিওয়ার্ডটাকে আমি পুশ করছি সেটা যায় না, কন্টেন্টটার থিম কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু আমরা ফোর্সফুলি ওটাকে ইউজ করছি। বা হতে পারে আমি যে নাম্বার অফ কিওয়ার্ডস, আমার সাপোজ কন্টেন্টটা আমার 700 কিওয়ার্ডস, 700 ওয়ার্ড কন্টেন্ট, তার ভেতরে আমি 2 টাইমস অর 3 টাইমস আমি সাপোজ ইউজ করার একটা স্কোপ থাকে, কিন্তু সেই জায়গায় আমি 8 to 10 টাইমস অর 15 টাইমস আমি কিওয়ার্ডটাকে ইউজ করলাম থ্রু আউট দ্য কন্টেন্ট। তো এই ক্ষেত্রে তখন এটা পরে এই অ্যাভয়েড যে কিওয়ার্ড স্টাফিং, এই কিওয়ার্ড তার মানে এখানে আমরা কিওয়ার্ডটাকে স্টাফ করছি, মানে ডেলিবারেটলি স্টাফ করছি। তো এটা গুগলের অ্যালগোরিদমের সাথে যায় না। গুগল অ্যাডভাইস করে যে মিনিংফুল ওয়েতে থ্রু আউট দ্য কন্টেন্ট কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে সেটা একটা পার্টিকুলার একটা রেঞ্জ হয় পার্সেন্টেজ ওয়াইজ, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এখান থেকে তাহলে বোঝা গেল যে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না কোনো যে পার্টিকুলার পেজে। সিমেন্টিক ও রিলেটেবল কিওয়ার্ডস কি? তো রিলেটেবল কিওয়ার্ডস হচ্ছে এই যে আমার থ্রু আউট দ্য পেজ যে বিভিন্ন কন্টেন্ট দেখতে পাচ্ছ, এই কন্টেন্টের ভেতরে এই পুরো কন্টেন্টটাই রিলেট করতে হবে, যে টাইটেলটা দেওয়া আছে তার যে কিওয়ার্ডস আছে তার সাথে যেন ম্যাচ করে। কীরকম না, এখানে দেখাচ্ছে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, H1 আমার আছে আইটি ট্রেনিং আইটি ইনস্টিটিউট, আর থ্রু আউট দ্য কন্টেন্ট মিনিংফুল ওয়েতে অনেকভাবে অনেক জায়গায় এটা ইউজ হয়েছে, কিন্তু কোথাও আমরা কিওয়ার্ডটাকে স্টাফিং করিনি, মানে যেখানে মিনিংফুল মনে হয়েছে সেখানেই অনলি ইউজ হয়েছে। তো এই মডিউলের এই পার্টটা যে কিওয়ার্ড অপটিমাইজেশন, এই পার্টটা আশা করি বোঝাতে পারলাম। কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, দ্য টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। প্রাইমারি কিওয়ার্ড নিয়ার দ্য বিগিনিং। এই যে টাইটেল ট্যাগ, এইটার যে যদি আমি এটাকে দুটো পার্টে ভাঙি, যে এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট মিনস দ্য বেস্ট টু ইন কলকাতা, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট কি না, আমি ব্র্যান্ডটাকে মেনশন করছি। তো এক্ষেত্রে আমি যদি এটাকে উল্টো করে দিই তাহলে কি হবে? ওয়েবার্স ওয়েব একাডেমিকে আমি ফার্স্টে রাখলাম প্রায়োরিটিতে, আর সেকেন্ড বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা এটা সেকেন্ড পজিশনে রাখলাম। তাহলে প্রবলেমটা হবে যে গুগলের ক্রলার বা গুগলের বট যখন এটা ক্রল করে ঢুকবে, তখন ও ইনস্টিটিউটটা পাবে। ইনস্টিটিউটটা পাবে তার মানে ও যে প্রেফারেন্স দেবে সেটা হচ্ছে শুধু ব্র্যান্ডটাকে, নট অন দ্য কিওয়ার্ড। তো আমাদের কিওয়ার্ডটাকে যাতে গুগল এটাকে প্রায়োরিটি দেয়, তার জন্য এটাকে অলওয়েজ সামনের দিকে রাখতে হবে, এবং চেষ্টা করতে হবে যেটা অ্যাটলিস্ট স্টার্ট উইথ দ্য বিগিনিং কিওয়ার্ডসটাকে যদি রাখা যায়। এক্ষেত্রে অনেক সময় হয় যে একদম স্টার্টিং থেকে কিওয়ার্ডটাকে ইনসার্ট করা যায় না, তো সেক্ষেত্রে এমনভাবেই করতে হবে মিনিংফুল ওয়েতে, যাতে ওটা অ্যাটলিস্ট আফটার আফটার এ ওয়ার্ড অর টু ওয়ার্ড যেন কিওয়ার্ডটা অ্যাপিয়ার করানো যায়। ইনক্লুড এ ভ্যালু প্রপোজিশন অর বেনিফিট। যদি এখানে আমরা কিছু বেনিফিট ইউজ করতে পারি, এখানে হতে পারে এই যে কিওয়ার্ডের যে লেন্থটা আছে এটা একটু বড়, যে আইটি ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, এই জায়গায় আমি আরেকটু যদি ছোট কিওয়ার্ড আমি রাখতে পারি, বা যদি আমার টার্গেটেড কিওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে আমি একটু ভ্যালু অ্যাড করতে পারি, যে বেনিফিট লাইক দ্য প্লেসমেন্ট, হ্যাঁ, 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, এই কিওয়ার্ডটাকে আমরা এখানেও ঢোকাতে পারি। এটা কিওয়ার্ডও প্লাস এটা একটা ফ্রেজ, যেটা বেনিফিট এখানে পড়লে এখান থেকে যে বেনিফিটটা পাওয়া যায় সেই ব্যাপারটা আমরা এখানে বলছি। তো সেইটা আমরা টাইটেলের একটা সেকেন্ড ফেজে আমরা এটাকে ঢোকাতে পারি, যদি আমার কিওয়ার্ড লেন্থটা আমি একটা স্মল কিওয়ার্ড বা ছোট কিওয়ার্ডকে অ্যাটলিস্ট 3 ওয়ার্ডস টু 4 ওয়ার্ডস এরকম কিওয়ার্ডকে যদি আমি টার্গেট করি, তো সেক্ষেত্রে আমি এটাকে ঢোকাতে পারি। তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে টাইটেল যে লেন্থটা, এটা কিন্তু একটা স্পেসিফিক এর রেঞ্জ হয়, যে 60 to 70 ক্যারেক্টার এরকম। তো সেই জায়গাতে তার ভেতরেই কিন্তু এটা রাখতে হবে। সেক্ষেত্রে যদি মনে হয় যে ভ্যালু অ্যাড কিছু করা যাচ্ছে না, তো সেটাকে আমাদের স্কিপ করতে হবে। আবার অনেক কিছু এটাও যেহেতু হোম পেজ, তাই জন্য হয়তো মনে হতে পারে তোমাদের যে এই পেজটাতে এত কিছু ইনসার্ট করা যাচ্ছে না। কিন্তু আমি যদি ধরে নিই এর পার্টিকুলার কোনো মার্নস্ট্যাকের একটা পেজ, তো মার্নস্ট্যাকের পেজে আমি যদি যাই, তাহলে এর যে কিওয়ার্ডটা আছে, হিসাবে এর কিওয়ার্ডটা অত বড় না।
সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডের সাথে এই ভ্যালু একটা আমরা করতেই পারি। আচ্ছা, এনশিওর এভরি পেজ হ্যাজ এ ইউনিক টাইটেল। তার মানে হচ্ছে এটা আমাদের হোম পেজ ছিল, হোম পেজের আমরা ভিউ সোর্সটা খুলে রেখেছি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে টাইটেলটা, এখানে যে টাইটেল ইউজ করা হয়েছে আর ফুল স্ট্যাক কোর্সের ভেতরে যে টাইটেলটা আমরা ইউজ করেছি সেই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু এই কন্টেন্টে যে থিম আছে তার সাথে অ্যালাইন হচ্ছে। তো এটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আমাদের যে পেজ হবে, ইউনিক পেজেস, তার টাইটেল শুড বি ডিফারেন্ট। তো keyword optimization part complete, title tag optimization this part also be done. এবার আসছি আমরা মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি? সাপোজ আমরা এই যে ভিউ সোর্সে পেজটা খোলা আছে, এটা আমার মার্নস্ট্যাকের কোর্স। তো এই কোর্সের ভেতরে মেটা নেম ডেসক্রিপশন, এখানে একটা কন্টেন্ট ঢোকানো আছে। এটা কি না, গুগলে যখন অর্গানিক্যালি আমরা সার্চ করি, যে টার্মটা অ্যাপিয়ার করে, সাপোজ আমরা একটা যে কোনো টার্ম দিয়ে সার্চ করি, এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে নিলাম যে হেলথ ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স দিয়ে যখন আমি সার্চ করছি, এখানে যে হাইলাইটেড পার্টটা আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশনটা অ্যাপিয়ার করে অর্গানিকে যখন আমরা একটা কিওয়ার্ড থিম দিলাম টাইটেলে, তার সাথে সাথে আমরা একটা কন্টেন্ট তার দিতে হবে যে থ্রু আউট দ্য কন্টেন্ট, আমাদের পেজে যে পুরো কন্টেন্ট যে থিমটা আছে সেটা কিসের ওপর, নট অনলি অন কিওয়ার্ডস, বাট একটা কন্টেন্টের স্ট্রাকচারটা কি, কোন টপিকের ওপর এটা লেখা হয়েছে, সেই লেখাটা আমাকে এখানে দিতে হবে। এটারও একটা পার্টিকুলার লেন্থ হয়, সেই লেন্থটার উপর বেস করে গুগল ওটা যখন কেউ সার্চ করে গুগলে এবং তার এগেনস্টে যখন পেজটা অ্যাপিয়ার করে, তখন তার সাথে সাথে এই ডেসক্রিপশনটা অ্যাপিয়ার করে। এটা নট নেসেসারি যে এখানে যে ডেসক্রিপশনটা ভিউ সোর্সে যেটা আমরা দেখছি যে এই যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটাই অলওয়েজ অ্যাপিয়ার করবে। এটা কারণ কি, গুগল দেখবে যে পেজের মধ্যে রিলেভেন্ট পার্ট কোনটা। তো যদি মনে হয় গুগলের যে এই কন্টেন্ট পার্টটা রিলেভেন্ট, তবেই গুগল এটা ফেচ করে গুগল সার্চ রেজাল্ট পেজে দেখাবে। তো তার মানে এটা বোঝা গেল যে আমরা আমাদের এই কন্টেন্টটা, মানে আমরা থ্রু আউট দ্য পেজ যে কন্টেন্ট আমরা লিখেছি, সেই কন্টেন্টের উপর বেস করে আমার একটা সামারাইজ কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে উইদিন লাইক 160 ক্যারেক্টার। তো তার ভেতরে আমার এই কন্টেন্টটাকে ঢোকাতে হবে, ঢুকে তারপর এটা মেটা ডেসক্রিপশন করে দিলে, তাহলে গুগল যখন সার্চ করবে তো গুগল দেশে দেখবে সেই কন্টেন্টটা অ্যালাইন উইথ দ্য কন্টেন্ট থিম। তো তার উপর বেস করে গুগল সার্চ রেজাল্ট পেজে অ্যাপিয়ার করাবে। আশা করি বুঝাতে বললাম। নেক্সট পার্ট আমরা স্টার্ট করছি ইউআরএল স্ট্রাকচার। এখানে কি বলছে যে শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ ইউআরএল, যে টপিক বা কিওয়ার্ডের ওপর ফোকাস করে আমাদের কন্টেন্ট লেখানো প্লাস ওয়েবসাইটের পেজটাকে বানানো, তার উপর বেস করেই আমাদের একটা ইউআরএল স্ট্রাকচার তৈরি করতে হবে। সাপোজ আমি ধরে নিলাম যে এইটা অ্যাডভান্স মানস্ট্যাক কোর্স। তো আমরা এটা টাইটেলে মেনশন করে, এটা ইউআরএলে মেনশন করেছি যাতে গুগলে ক্রলে যখন ক্রল করবে সব জায়গাতে যেন একটা রিলেটেবল কন্টেন্ট পায়। সেকেন্ড পয়েন্ট, ইনক্লুড টার্গেট কিওয়ার্ডস। তো টার্গেট কিওয়ার্ডসটাও আমরা এর ভেতরে ঢুকিয়েছি, যেমন এটা মানস্ট্যাক কোর্স। ইউজ হাইফেন্স ইনস্টেড অফ আন্ডারস্কোর। তো আমরা হাইফেনই ইউজ করেছি। এটা এটা করা হয়, এটা গুগলের পলিসি বা অ্যালগোরিদমের মধ্যে পড়ে যে এইভাবে করলে গুগল একটা সেন্টেন্স হিসাবে ওটা ট্র্যাক করতে পারে। অ্যান্ড অ্যাভয়েড আননেসেসারি প্যারামিটার্স, ভ্যালু কোনো অ্যাড করা বা আননেসেসারি কোনো টেক্সট এখানে ইনসার্ট করা, test1 test2 বা add1 add2 এইরকম টাইপের আমাদের কোনো এই যে স্ট্রিংটা আছে এর ভেতরে না ঢোকানোই ভালো। যদি পারপাস এমন কিছু থাকে যেটা হয়তো নিড হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা ইউজ করতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউআরএল, লাইক যেখানে আমার এখানে মানস্ট্যাক কোর্স বলে লেখা হচ্ছে, তারপরে আমরা হাইফেন দিয়ে আবার সেটাকে মেনশন করতে পারি। এখানে আমরা সাপোজ এই যে পেজটা বানানো হয়েছে এটা 2026 এর জন্য, সেক্ষেত্রে আমরা এটা মেনশন করতে পারি। তারপরে পার্ট আমরা চলে আসছি হেডিং স্ট্রাকচার। 1H1 পার পেজ। প্রত্যেকটা
এই যে আমরা এই যে সেটআপের জন্য যা আমরা করছি, যে মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, তারপর এই হেডিং স্ট্রাকচার, এগুলো কিন্তু সবকিছুই করা হচ্ছে গুগলের যে অ্যালগরিদম, গুগলের যে পলিসি, এসইও পলিসি, সেটা যাতে ফুলফিল করা যায়, তার জন্য এইগুলো আমাদের ইমপ্রুভমেন্ট বা ইমপ্লিমেন্টেশন যেগুলো, সেগুলো আমাদের কিন্তু করা হয়। তো 1H1 পার পেজ, তার মানে কি, যে আমরা যে পুরো কন্টেন্টটা লিখেছি তার একটা H1 ট্যাগ থাকে। তার মানে কন্টেন্টের ওপরে টাইটেল ট্যাগ পড়ে ক্রলার ঢুকলো, তারপরে কন্টেন্টটা যখন পড়বে, কন্টেন্টটা কি কিওয়ার্ড বা কি টপিকের উপর বেস করে লেখা হয়েছে, সেটা ডিফাইন করা হয় H1 ট্যাগ দিয়ে। H1 ট্যাগটা আমরা কোথায় পাবো? এখানে দেওয়া আছে মানস্ট্যাক অ্যাডভান্সড। তার মানে হচ্ছে এখানে যে কোর্সটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল অফ মানস্ট্যাক। তো সেই জন্য এখানে মানস্ট্যাক মেনশন করা আছে। এটা কোথায় অ্যাপিয়ার করছে? পেজের ভেতরে এখানে অ্যাপিয়ার করছে। এখানে যদি আমি রাইট ক্লিক করি, মানস্ট্যাক, তাহলে বোঝা গেল। ইউজ H2 ফর দ্য মেন সেকশন। এখানে যে সেকশনগুলো ইউজ করা হয়েছে এগুলো সব H2। কীরকম? যে এখানে যে ট্যাগটা ইউজ করা হয়েছে, এটা যে ট্যাগটা, আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে, একটা পেজের জন্য আমরা একটাই H1 ইউজ করতে পারি, কিন্তু আমরা মাল্টিপল H2 ট্যাগ আমরা ইউজ করতে পারি। সেখানে কোনো অব্লিগেশনস বা কোনো রেস্ট্রিকশনস কিন্তু নেই, কিন্তু এমনভাবে এটা ইউজ করতে হবে যেন মিনিংফুল হয়। সাপোজ আমি কিছু সেকশন কিছু অ্যাড করছি, বা একটা হেডিংয়ের আন্ডারে বা H1-এর আন্ডারে আমি কিছু টপিক অ্যাড করছি, সেক্ষেত্রে টপিকের যে হেডলাইন, সাব হেডলাইন যেগুলো হবে, সেগুলো সব আমরা H2-তে আমরা রাখতে পারি। ইউজ H3, H4 ফর সাবসেকশনস। সাবসেকশনসের আন্ডারে যদি আমরা কিছু আরও কন্টেন্ট ঢোকাই এবং তার যদি একটা হেডলাইন দিই, তখন আমরা ওটাকে H3, H4-এ আমরা রাখতে পারি। হ্যাঁ, ইনক্লুড কিওয়ার্ডস ন্যাচারালি ইন দ্য হেডিং। তো হেডিংয়ে আমাদের অলরেডি আমরা এটা নিয়ে কথা বললাম যে H1-এ আমাদের কিওয়ার্ডটা থাকবে, সেই বেসিসে আমরা ওটা করেছি। নেক্সট পার্ট, কন্টেন্ট অপটিমাইজেশন, অরিজিনাল অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। যে কন্টেন্টটা আমরা লিখবো, এখন আমরা সবাই জানি যে এআই এর যুগে এখন চ্যাটজিপিটি, জেমিনাই, নানান রকমভাবে কন্টেন্ট জেনারেট করানো যায়। তো এক্ষেত্রে এমনভাবে কন্টেন্টটা লিখতে হবে যেন হিউম্যান রিটেন কন্টেন্ট হয় সেটা, এবং কন্টেন্টটার মধ্যে যেন সেই একটা ভ্যালু প্রপোজিশন যেন থাকে, যে কন্টেন্টটা দেখে একটা ফিল গুড ফ্যাক্টর যাতে কাজ করে, যে ইউজার বা যে ভিজিটার কন্টেন্টটা পড়ছে, রিডেবিলিটি যেটা আছে সেটা যেন ঠিকঠাক কাজ করে, সেই বেসিসে কন্টেন্টটা লিখতে হবে। সেটা নিজেও লেখা যায়, বা যদি আমরা এআই দিয়ে কন্টেন্ট লিখি, তো সেক্ষেত্রে আমরা কন্টেন্টটা লেখার পরে সেটাকে হিউম্যানাইজ করা, বা সেটা কে গো থ্রু করে সেখানে যা মডিফিকেশন দরকার সেগুলো করে তবেই কিন্তু এটা কন্টেন্টটা পাবলিশ করা উচিত। স্যাটিসফাই সার্চ ইনটেন্ট। সাপোজ আমি একটা ইন্স্যুরেন্স কোড চাইছি, কিন্তু আমি যে পেজটাতে গিয়ে ল্যান্ড করলাম, সেখানে কোড দেয় না, সেখানে শুধু ইনফরমেশান দেয়। সেখানে কোনো ফর্ম ফিল্ড নেই যেখান থেকে আমি কিছু মানে আমি ফর্মটাকে সাবমিট করতে পারি কোটেশন পাওয়ার জন্য। এরকম কিছু যদি না থাকে, তাহলে আমার ইউজারের ইনটেন্টটা ফুলফিল হচ্ছে না, বা আমার ইনটেন্টটা আমি ফুলফিল করাতে পারছি না। তো এরকম করা যাবে না। যে কিওয়ার্ড এবং তার যে ইনটেন্ট, সেই বেসিসে কিন্তু আমাকে পেজটাকে অপটিমাইজ করতে হবে, বা পেজটাকে আমাকে ডেভেলপ করাতে হবে। কম্প্রিহেন্সিভ কভারেজ অফ দ্য টপিক, তার মানে হচ্ছে যে টপিকের উপর আমি মানে ডেসক্রিপটিভ ওয়েতে আমি কন্টেন্টটা লিখেছি, সেই ফুলফিলমেন্টটা হচ্ছে কিনা, মানে সেটা অনলি পার্টিকুলার ওই কিওয়ার্ডকে ফোকাস করে ওই কন্টেন্টটা লেখা হয়েছে, না তার সাথে রিলেটেবল আরও কিছু টপিক, মানে রিলেটেবল টপিক নিয়ে আমরা ওখানে ডিসকাস করেছি অন পার্টিকুলার পেজেস। তার কারণ হচ্ছে গুগলের অ্যালগোরিদম আগে যেভাবে কাজ করতো, আগে কীভাবে কাজ করতো, যে একদম কিওয়ার্ড ইনটেন্ট, কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্ট লেখা হতো। এখন কিওয়ার্ডের ইনটেন্টটা বুঝে তার রিলেটেবল কিওয়ার্ডসকেও এখানে প্রায়োরিটি দেওয়া হয়। শুধু তাই না, ওই স্পেসিফিক প্রাইমারি যে কিওয়ার্ড আছে তার সাথে সাথে সেকেন্ডারি বা সিমিলার টাইপ অফ নিশ বা কিওয়ার্ডসের উপর ফোকাস করেও কিন্তু কন্টেন্টটা ডেভেলপ করা হয়, যাতে ইউজার যে কারণে গুগলে এসে সার্চ করছে তার স্যাটিসফ্যাকশন লেভেলটা 100% থাকে।
যে সেখানে যে যা কিছু দিয়ে সে সার্চ করেছে এবং তার এগেনস্টে যা রেজাল্ট সে পাচ্ছে তাতে সে স্যাটিসফাইড। ইউজ বুলেট পয়েন্টস অ্যান্ড শর্টস প্যারাগ্রাফ। তো ইউজ বুলেটস পয়েন্ট, আমরা যখন কোনো কন্টেন্ট পড়ি, আমরা যদি একটা ডেসক্রিপটিভ একটা গল্পের মতো কন্টেন্ট লিখি, সেই কন্টেন্টটা কিন্তু অনেকেই ইউজার বা ভিজিটর যারা আছে তারা কিন্তু পড়তে চায় না, এবং ইভেন আমিও হয়তো কন্টেন্টটাকে স্কিপ করে যাব। তো সেক্ষেত্রে আমার কন্টেন্টটা এক্ষেত্রে গুগলকে যেমন স্যাটিসফাই করা, সাইড বাই সাইড অডিয়েন্সকেও স্যাটিসফাই করা, যে আমার কন্টেন্টটা যেন তারা পড়ে। কারণ কন্টেন্ট যদি না পড়ে তাহলে তার ইন্টারেস্ট গ্রো করবে না, তাহলে সে ইমিডিয়েটলি পেজ থেকে লিভ করে যাবে। তো আমার টার্গেট হচ্ছে পেজে রিটেন করে রাখা তাদেরকে। তো তার জন্য দরকার হচ্ছে পেজে যে কন্টেন্টটা লেখা আছে সেটা একটা বুলেট পয়েন্ট ফর্মে রাখা, যাতে সেই পয়েন্টগুলো একবার ওভারভিউ করে একটা দেখে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে যখন আমরা কোনো কন্টেন্ট পড়ি, আমরা কিন্তু পুরো কন্টেন্টটা থরোলি লাইন বাই লাইন কখনোই আমরা পড়ি না ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে বুলেট পয়েন্ট যদি থাকে তাহলে সেই আর্টিকেল বা সেই কন্টেন্টের যে সামারি বা যে টপিক, সেগুলো কিন্তু সহজেই আমরা দেখে নিতে পারি। তো এতে কী হয়, ইউজার তাড়াতাড়ি স্যাটিসফাইড হয়ে যায় অ্যান্ড তারা ডিসিশন নিতেও তাদের অনেক সুবিধা হয়। ইনক্লুডস এফএকিউ ওয়্যার রিলেভেন্ট। এফএকিউ এখন আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ওয়েবসাইটই এখন এফএকিউ ফরম্যাটটা ইউজ করে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পেজের শেষে ইউজারের কিছু কোয়ারিজ থাকতে পারে। তো বেসিক যে কোয়ারিজগুলো, যেগুলো হয়তো ফর্ম ফিল আপ না করেও তাকে জানানো যায় এবং সেখান থেকে সে একটা ইউজফুল ইনফরমেশান পেতে পারে, তার জন্য আমরা একটা এফএকিউ সেকশন এখানে অ্যাড করতেই পারি। সেই এফএকিউ সেকশনে কী থাকবে, যে সাপোজ আমার যদি একটা কোর্স হয়, এখানে যেরকম আমরা বেশ কিছু এফএকিউ অ্যাড করে রেখেছি। কে এই কোর্সটা নিতে পারে, এর টাইমলাইন কী থাকে, এরকম লাইভ প্রজেক্ট করানো হয় কি হয় না, এরকম টাইপের কোয়ারিজ ইউজারের মনে চলে আসে যখন কন্টেন্টটা গো থ্রু করে। তো সেই কোশ্চেনের অ্যান্সারটা যদি আমরা আগে থেকে দিয়ে রাখতে পারি, তাহলে এটা ইউজারের জন্য বেনিফিশিয়াল। এর আরেকটা পার্ট আছে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব যে কেন এফএকিউ রাখা হয়। নেক্সট পার্ট আমরা আসছি ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি? এখান থেকে ইন্টারনাল লিঙ্কিং নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে কিছু একটা পেজের সাথে একটা পেজের কানেকশান, রাইট? যে আমরা যখন ওয়েবসাইটে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য যে লিঙ্কিং প্রসেস আমরা ইমপ্লিমেন্ট করি, সেটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। সাপোজ এইখানে একটা কন্টেন্ট আমরা যেটা লিখেছি, সেই কন্টেন্টে আমরা যদি একটা ইউআরএল দিয়ে দিই, সেই ইউআরএল থেকে তারা মান্সটাকে যদি আরেকটা কোনো মডিউল থাকে সেই মডিউলে যেতে পারে, এরকম যদি আমরা একটা লিঙ্ক তৈরি করে দিতে পারি, তাহলে বেটার হয় ইউজারের জন্য। তাহলে ইউজার ওখান থেকে আরেকটা পেজে ভিজিট করতে পারে, যেটা মানে আরও ডিটেলসে হয়তো কোনো টপিক লেখা আছে। এটা ডিপেন্ড করে যে আমাদের ওয়েবসাইটের নিশ কী আছে, আমাদের রিকোয়ারমেন্ট কীরকম আছে, আমরা ইউজারকে কীভাবে ড্রাইভ করাতে চাই, তার উপর বেস করে এই ইন্টারনাল লিঙ্কিংটা ডেভেলপ করা হয়। তো এটা নট নেসেসারি যে প্রত্যেকটা পেজে তোমাকে করতেই হবে, কিন্তু যেখানে করা যায় সেখানে করলে কিন্তু অ্যাডেড বেনিফিট পাওয়া যায় গুগলের থেকে ফর র্যাঙ্কিং পারপাস। আশা করি এই অবধি তোমাদের যেটা বোঝালাম সবটাই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। তাহলে ব্যাপারটাকে নিয়ে আমরা আরেকটু একটা স্পেশাল ভিডিও আমরা হয়তো বানাবো। নেক্সট টপিক আমরা যেটা পড়বো সেটা এই অন পেজ এসইও বা অন পেজের গাইডলাইনস, এগুলো নিয়েই নেক্সট টপিকে থাকবে। কারণ এই টপিকটা এতটাও ছোট না যেটা একটা ভিডিওতে কমপ্লিট করা যায়। তো নেক্সট টপিক আমাদের থাকবে যে অন পেজ এসইও নিয়েই থাকবে। ঠিক আছে? থ্যাংক ইউ।